ইলেকশন ডেটের জন্য প্রস্তুতি নেওয়া, 3 মাস পরে কি হবে, আদৌ ইলেকশন করার মধ্যে মাঠের কি অবস্থা, মাঠের এখানে যেখানে মব ভায়োলেন্স হচ্ছে, একটা লোককে কোনো দায়িত্ব নিরূপণ করে তার পানিশমেন্টের আওতা আনতে পারছে না। তাহলে 65,000 গ্রামে হাজার হাজার ভোটের বাক্স কে রক্ষা করবে? বৈষম্যের বিরুদ্ধে কথা বললো, তো উনি যে ক্যাবিনেট সৃষ্টি করলো, দেখা যায় একটা কুমিল্লারে 7 জন 6 জন, চিটাগংয়ের আছে এরকম। তো এখানে বৈষম্য এখানে হয়নি। মেধার কথা বললে ওনাদের যারা এদেরকে নিয়োগ দিয়েছে, কার কি মেধা আছে? একটা টোকাই তাকে বিশেষ সহকারী সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। কি তার কাজ কি? তার কাজ হলো সে সমন্বয় করবে, পলিটিক্যাল পার্টিদের ডাকবে। ওনার পিএ যদি ফখরুল সাহেবের দাওয়াত দেয়, উনি আসবে না? তাহলে সচিব পদমর্যাদার ফ্যাসিলিটিস এই রাষ্ট্রের টাকা, এ তো গ্রামীণ ব্যাংক না, ওনার ব্যক্তিগত টাকা না। হাসিনার অনুমোদিত প্রজেক্টগুলি করতেছে বিনা টেন্ডারে, আর্মির নাম দিয়েছে। আর্মি বলে মানুষের আর্মির প্রতি একটা আস্থা আছে, তো ওইটা করাচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের এক অ্যাডভাইজার ছেলে এর মধ্যে করতেছে কোনো টেন্ডার ছাড়া। তারপরে আমাদের যে মিউজিয়াম করছে, মিউজিয়ামে আমরা এর আগেও দেখছি, মিউজিয়াম, আর্মি মিউজিয়াম আছে, বঙ্গবন্ধু মিউজিয়াম আছে, অনেক মিউজিয়াম কি রাখছে ওখানে, খড়ম, চশমা, চাদর, বালিশ, এটা দিয়ে জাতির কি ভাগ্য পরিবর্তন হবে? সংস্কারের তো এটা একটা কুসংস্কারে পরিণত হয়েছে। এক কথা যদি আমি বলতে চাই, সংস্কারে তো আগে নিজের ক্যাবিনেট সংস্কার করতে পারলো না। এখানে আমাদের সব মঞ্জু সাহেব যেটা বললেন যে একটা ক্যাবিনেটের একটা বাচ্চা, এটা আমি ইতিপূর্বে অনেকবার বলছি, এই চ্যানেলও বলছি। তো সেটাই তো উনি পরিবর্তন করতে পারলেন না। রুটিন ওয়ার্ক পরিবর্তন করা তো রুটিন ওয়ার্ক, তত্ত্বাবধায়ক সময় হয়েছে, অন্য সময় হয়েছে। যখন একটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়, তো উনি এটা যদি পরিবর্তন না করে, পত্রওয়ার বিদায় না করে, অথবা পোর্টফোলিও চেঞ্জ না করে, তাহলে সেম জিনিসটাকে উনি কষ্ট দিয়েছে বলে এটা প্রতীয়মান হয়। তো সেখানে এখন এখানে এই একটা সেলের উপরে এত কথা আসলো যে তারপরও তার কোনো পরিবর্তন নাই, তার বিরুদ্ধে কোনো, যেখানে তার আইনের আওতায় নেওয়া উচিত, কিছু কিছু ক্ষেত্রে যেসবগুলি তার বিরুদ্ধে অভিযোগ আসছে, তার পিএস এর কাছে টাকা পাওয়া যাচ্ছে, তার বাপে ওই সব জায়গায় কুমিল্লা ইয়ে করছে, এটা আমরা ইতিপূর্বে অনেকবার বলছি। কিন্তু এখন যত কথাই আমরা বলছি, উনি মনে হয় যেন, আমি এর আগেও বলছি, উনি কানে দিছে তুলো, এ দিছে ইয়ে মূলো। তো এখন এই অবস্থা, উনি এটা শুনতেছেন না। তো শুনতে না শোনার মানে হলো কি, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মানে হলো, যদি একই দায়িত্ব থাকে তারা, টপ লোকের সুপিরিয়র রেসপন্সিবিলিটি আসে। তো ওই যে ওই ছেলেটা যা করছে, ওটাকে ইউনিসেফ দায়িত্ব আসতেছে, কারণ উনি হলেন এখানে সরকার প্রধান। তো সেখানে সরকার প্রধান হিসেবে ওনার যে অ্যাক্ট করার কথা, উনি করছেন না। তো না করার পরিপ্রেক্ষিতে আমরা বারবার একই ভুল কেন করব? এখানে আমরা এর আগেও বলছি, 3 মাসে আমরা সরকার গঠন করছি, সরকার গ্রহণযোগ্যতা হয়েছে। তো উনি হয়তো হাসিনা এলোমেলো করে গেছে, সেটা তো 6 মাস লাগতে পারে। সেখানে 1 বছরে এখনো সংস্কারের কি হয়েছে? অসডিম্ব কি প্রসব করছে? সংস্কারের কোনো সংস্কার তো প্রতিনিয়তই আসবে। আর এনারা যে সংস্কার করছে, অথরিটি কোথায়? ওনাদেরকে যদি জিজ্ঞাসা করে, আপনি যে সংস্কার করছেন কোন অথরিটি, কোন রুলসে করছেন? সংবিধানে কি সংস্কার কমিশন বলে কত কমিশন আছে? তারপরে কমিশন রিক্রুট করার জন্য একটা পদ্ধতি লাগবে, কিসের ভিত্তিতে নিচ্ছেন? কোনো এটা সার্চ কমিটি করা হয়েছে? কিছুই করা হয় না। যোগ্যতা কি এদের করার জন্য? এরা এটা ডাবল পাসপোর্ট নিয়ে গেছে এরা। আমি ইতিপূর্বে বলছি, ওনারা তার পরিবারের সংস্কার করতে পারে না। তো ওনারা, আর আমাদের ইউনূস সাহেব নিজের ক্যাবিনেট সংস্কার করতে পারছে না, তো জাতির কি সংস্কার দেখাবে, কি বলবে উনি? তো সুতরাং এইগুলি, এইসব কথা অর্থশূন্য কথা, এইসব সংস্কারের কথা বলা মানে সময় নষ্ট করা। তো ওনার কাছে উনি এইসব ব্যাপারে উনি করবেন না, কারণ উনি যে এদের বেতন নির্ধারণ করছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচার, এটা তো গ্রামীণ ব্যাংক না, এটা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা। তাইলে একটা লোকের উপযুক্ততার কি, কোয়ালিফিকেশন কি, তার ব্যাকগ্রাউন্ড কি, যেটা আমাদের মঞ্জু সাহেব বলছেন, কথা সঠিক বলছেন, এবং এদের অনেকের সাথে, অনেক কথার সাথে আমি একমত। তো এখানে তার নতুন করে কিছু বলার নেই, উনি এটা করবেন না। আর এখন আর কি প্রশ্ন? না, ঘোষণাপত্র নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? ঘোষণাপত্র, একটি দলকে খুশি করেছে, বাকি দলগুলো নারাজ। ওটা তো দেখা যায় যে একটা সম্মেলন ডাকলে সরকারের কত টাকা কত জায়গায় খরচ হচ্ছে। এখানে একটা সামিয়ানা দিতে না পারে ছাতা ধরে রাখছে ওনার মাথার মধ্যে। আর যারা ঐক্যমতের কথা বলছে, তাদের নিজেদের মধ্যে ঐক্যমত না, কেউ চলে গেছে সেটাও। তো এটা নিয়ে আর কি কথা বলবে? এটা কথা বলতেও তো আমাদের কাছে রুচিতে পাচ্ছে, যে একটা এরকম একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম দিচ্ছে, সেখানে মাথার মধ্যে ছাতি ধরে রাখছে একটা। তো এইটা তো, এটার যে কত, এটার কি বলবে, এটা তো প্রতীয়মান হচ্ছে যে কি অবস্থা। এদের সম্মেলনের বাদে অ্যাক্টিভিটিস কি করতে পারবে তা বোঝা যাচ্ছে। আর এখন ডেটে ইলেকশন করা, যেমন একটা প্রবাদ আছে, দাওয়াত দেওয়া আর দাওয়াত খাওয়া তো এক জিনিস না। দাওয়াত দিয়া, তুমি দাওয়াত দিছো, দাওয়াত দেওয়ার পরে বলে যে আমি অসুস্থ, রিগ্রেট করলা, এরকম অনেক কার্ড দিয়ে তো হচ্ছে না। তো দিয়ে ইলেকশন ডেটের জন্য প্রস্তুতি নেওয়া, 3 মাস পরে কি হবে, আদৌ ইলেকশন করার মধ্যে মাঠের কি অবস্থা, মাঠের এখানে যেখানে মব ভায়োলেন্স হচ্ছে, একটা লোককে কোনো দায়িত্ব নিরূপণ করে তার পানিশমেন্টের আওতা আনতে পারছে না। তাহলে 65,000 গ্রামে হাজার হাজার ভোটের বাক্স কে রক্ষা করবে?
যেখানে এখানে ঢাকা গুলশানের মতো জায়গায় বাড়িতে যাইয়া এরা এইসব লোক, যে ছেলেটা গেছে এই ছেলের বাড়ি নোয়াখালী, ওর বাপ রিক্সা চালা দোষের কিছু না, এ জীবনে কোনোদিন কোরবানি দিতে পারে না। এবারে 7 লক্ষ টাকা দিয়ে ওর কোরবানি করছে, ওর জীবনে ও লাইফে তার ফ্যামিলিকে কোরবানি দিতে পারে না। এ ছিল কাদেরের কাউয়া কাদেরের ভাইয়ের ওই যে ইয়ে ছিল না মির্জা জলিল, তার হলো এটা, সে সন্ত্রাসী বাহিনীর একজন অন্যতম, এবং সে ওখানে নোয়াখালীতে সন্ত্রাস ইয়ে করতেছে। এটা যখন আমাদের ওই আলমগীর সাহেব এসপি বাধা দিল, তার 24 ঘন্টার মধ্যে ইলেকশনের আগে উইথড্র করা হলো। এখন সে নৌ পুলিশে আছে, অর্থাৎ ভালো সৎ অফিসার, আমি ব্যক্তিগতভাবে ভালো জানি এটা। আর আমার বাড়ি যেহেতু নোয়াখালীতে, নোয়াখালী কি হচ্ছে আমি জানি। এখন এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আরেকটা জিনিস হলো দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, বৈষম্যের বিরুদ্ধে কথা বললো, তো উনি যে ক্যাবিনেট সৃষ্টি করলো, দেখা যায় একটা কুমিল্লারে 7 জন 6 জন, চিটাগংয়ের আছে এরকম। তো এখানে বৈষম্য এখানে হয়নি। মেধার কথা বললে ওনাদের যারা এদেরকে নিয়োগ দিয়েছে কার কি মেধা আছে? একটা টোকাই তাকে বিশেষ সহকারী সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। কি তার কাজ কি? তার কাজ হলো সে সমন্বয় করবে, পলিটিক্যাল পার্টিদের ডাকবে। ওনার পিএ যদি ফখরুল সাহেবের দাওয়াত দেয়, উনি আসবে না? তাহলে সচিব পদমর্যাদার ফ্যাসিলিটিস এই রাষ্ট্রের টাকা, এ তো গ্রামীণ ব্যাংক না, ওনার ব্যক্তিগত টাকা না। আর ওই পোস্টে তো নাই। এইগুলি টাকাগুলি অনেকগুলি বিশেষ সহকারীর পয়সা সরকার রাষ্ট্র কোষাগারে ফেরত দিতে হবে, কারণ যেহেতু স্যাংশন পোস্ট নাই। যদি পরবর্তীতে সংসদে যদি অনুমোদনও করতে যায়, সেখানে যুক্তি থাকতে হবে যে কিসেরও রাষ্ট্রের টাকা খরচ করবে কিসের জন্য। যেমন এখন এই যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি ধরছে যে এই যে ভারতে যে সেখানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে, এর পিছনে যে ব্যয় হচ্ছে, কেন জনগণের ট্যাক্সের টাকা খরচ করবো, সেখানে পাবলিক অ্যাকাউন্ট কমিটি অবজেকশন দিব, সেটাতে কি জন্য আমরা দেবো তারে, এবং একটা লোকের জন্য আমার রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। আর ওখানে আমরা বিনা কারণে তাকে কোন রিজনে আমরা তার রাষ্ট্রের জন্য 1 টাকা খরচ করবো, বাবুসি, যার জন্য ইন্ডিয়াতে তার বাবুসি প্রত্যাহার করছে। এখন এখানে উনি বেশিরভাগ দুধ মুড়ি খাচ্ছেন শেখ হাসিনা, কারণ ওনার বাবুসি প্রত্যাহার করছে, অ্যাকাউন্ট কমিটি অবজেকশন দেওয়াতে। এই বরাদ্দ টাকা আসবে কোথেকে? টাকা তো কেউ দিতে হবে। পকেটের ব্যাংকে সারাদিন রাত্রে 1 টাকা মিলেছে, সারা রাত পর্যন্ত হিসাব করতে হয়, কারণ ওরা পকেটের টাকা হারাই গেছে, কিছু আসা যায় না, বাজারে কিছু হয় না। কিন্তু রাষ্ট্রের কোনো কিছু কিনতে গেলে সেইখানে পুঙ্খানুপুঙ্খানে পয়সা পর্যন্ত হিসাব দিতে হবে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে যাবে। তো ওনার যেসব কার্যকলাপগুলি করছে, আমি একটা কথা বলি যে বেগম জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিচ্ছে, সেই মিথ্যা মামলার যিনি অফিসার বাদী, সে ঢাকাতে প্রাইস পোস্টে পাইছে, ডাইরেক্টর ঢাকা হয়েছে দুদকের। কি উত্তর দিবেন উনি? উত্তর দেওয়ার আছে কিছু? তারপরে হাসিনার অনুমোদিত প্রজেক্ট গুলি করতেছে বিনা টেন্ডারে, আর্মির নাম দিয়েছে, আর্মি বলে মানুষের আর্মির প্রতি একটা আস্থা আছে, তো ওইটা করাচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের এক অ্যাডভাইজার ছেলে এর মধ্যে করতেছে কোনো টেন্ডার ছাড়া। তারপরে আমাদের যে মিউজিয়াম করছে, মিউজিয়ামে আমরা এর আগেও দেখছি, মিউজিয়াম, আর্মি মিউজিয়াম আছে, বঙ্গবন্ধু মিউজিয়াম আছে, অনেক মিউজিয়াম কি রাখছে ওখানে, খড়ম, চশমা, চাদর, বালিশ, এটা দিয়ে জাতির কি ভাগ্য পরিবর্তন হবে? আর্মি মিউজিয়ামে কি কি আছে, এটাতে কি শিখবে জাতি? এখন 150 কোটি টাকা টেন্ডার ছাড়া করতেছে। এই যে গণভবনকে একটা অলরেডি বিনা টেন্ডারে দিয়ে দিছে, এবং কারা কারা পাচ্ছে সেটা আমি এখন পরে এখন আর বলতে চাচ্ছি না, কারণ ব্যক্তিগতভাবে চলে যায়। এটা বিনা টেন্ডারে পাবলিক টাকাগুলি বলা আছে এখানে যে পকেটের টাকা খরচ করতে যেভাবে বাজার যাচাই করে কিনতে হয়, কম দামে কোথায় পাওয়া যায়, কোয়ালিটি ঠিক থাকে না, সে সরকারি টাকা সেভাবে করবে। একাধিক টেন্ডার পেপারে বিজ্ঞপ্তি দিতে হবে, রিটেন্ডার কথা কিছুই নাই, পেপার নাই, টেন্ডার নাই। সেখানে 150 কোটি টাকা মিউজিয়ামের কথা বলে, যে দেশের IMF এর টাকা ছাড়া বাজেট দিতে পারছে না। তো সেখানে এই অবসর কি যুক্তি আছে? নদী নিরানোর জন্য আগের গভর্নমেন্টের প্রজেক্ট 6,500 কোটি টাকা এইটা টেন্ডার ছাড়া কাজ করাচ্ছে। আগে প্রজেক্টটা পাস করে গেছে একনাকের, শেখ হাসিনা লাস্ট মিটিং এগুলো পাস করেছে, এখন ওই কাজগুলি হচ্ছে। এবং কারা হচ্ছে এরা এখন যারা অ্যাডভাইজার আছে তারা জড়িত আছে, এদের কোনো জবাব দিতে থাকবে না। তো এটা জনগণের ভোটের জন্য যায় না, আবার জনগণের কাছে যাইতেও পারবে না। তো সুতরাং এদের করছে। এখন এটা কেন করছে? এখন যিনি এইগুলি দেখতেছে উনি কি ওনার ইন্টেলিজেন্স সংস্থা নিচ্ছে, ওনাকে রিপোর্ট দিচ্ছে। তাছাড়া আমরা যে মিডিয়া বলতেছি, যদি আমরা এটা অসত্য কথা বলে, তা আমাদের বিচারের আওতায় আনুক যে আমরা কেন মিথ্যা কথাটা বললাম। তো এখন এইটার উত্তর কোথায় পাবো আমরা? কার কাছে পাবো এই উত্তরটা? এখন যদি একটা লোক যদি কোনো কারণে অবিচার করা হয়, কোর্টে কি করছে যে জনগণের ট্যাক্সের টাকা ওনারা বেতন খাচ্ছে, ওনারা বিব্রত হচ্ছে। বিব্রতর কথা বলা আছে, বিচারপতিরা কোন কোন জায়গায় বিব্রত হইতে পারবে। এইখানে 1 বছরে যত অ্যারেস্ট হয়েছে এরা সব কিন্তু দোষী না। কোর্টে যদি এদের হিয়ারিং হয় তাহলে এটা টিকবে না। সেই জন্য বিচারকেরা বিব্রত হচ্ছে। কেন বিব্রত হবেন? আমরা বেতন খাবেন, বিব্রত হবেন কেন? বিব্রতের মধ্যে বলা আছে কি কোন কোন জায়গায় বিচারকেরা বিব্রত হইতে পারবে। এক হলো যদি তার আত্মীয় স্বজন হয়, তার ভাই ভাইস্তা হয়, সেটা তার কোর্টে কেস হয়, সেখানে সে অ্যাফেকশনের বশবর্তী বিচার করতে পারবে না, সেই জন্য সে বিব্রত করতে পারবে, আর কোনো জায়গায় বিব্রত করতে পারবে না। এখন এরা বিব্রত হচ্ছে কি জন্য? এই যে কচিকাঁচা ছেলেরা তাদের বাড়িতে নাকি ডিল মারবে। তাহলে এইটা আমাদের জন্য কত লজ্জাস্কর।
আমাদের বিচার বিভাগে সৌমোটো একটা কাজও করে না। কিন্তু পাকিস্তানে ইমরান খানের নিরাপত্তার অভাব মনে করছে, সে কমিশনার কাস্টোডিয়ান হিসেবে কমিশনার বসে 15 দিন পরে রিপোর্ট দিতে। আর আমাদের এখানে চোখের সামনে এত কিছু হচ্ছে, মিউনিসিপ্যালিটির অফিসে একজন দখল করে নিছে, রাজস্ব বোর্ডে এরকম সমস্যা সমাধান করতে যে সমস্যা তৈরি করে দিয়ে আসছে, তারা কোনো রেভিনিউ কালেক্ট না করলে বাজেট দেবে কি করে? তার সেখানের জন্য সুমোটো একটা আদেশ যে এটা এনাফ ইজ এনাফ, একটা সুমোটো কোনো একটা রায় আমরা দেখছি না। তো এখন এই অবস্থা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের বিচারকেরা সিরিয়াসলি পালাচ্ছে। এখন ওটা দেখে আমাদের বর্তমান বিচার বিভাগ কিছু শিখতেছে, তাহলে এই যে কিছু হচ্ছে থামো, এখানে এনাফ ইজ এনাফ এই কথা বলার, বা এটা এই যে কারো কোনো ইয়ে যদি কোনো লক্ষ্য করে, যে অনিয়ম কোনো জায়গায় লক্ষ্য করে, তারপরে সেখানে তো কোর্টের থেকে একটা ডিরেকশন আসার কথা, এদেরকে নিয়ে দাঁড় করে রাখার কথা কোর্ট কাট করায়, যে তোমরা এটা কেন করছো, তুমি এই কাজ করার কথা, এই কাজ করছো না কেন। এখন আমরা শুনি তারা ইয়েতে আছে, ট্রমাতে আছে, 1 বছর যাওয়ার পরে ট্রমা থাকে কি করে? আর ট্রমা থাকলে তুমি বাড়ি চলে যাও, চাকরি করছো কেন? কিন্তু এটা তারপরে এটা যে করা হচ্ছে না, সেজন্য জুডিশিয়ারি থেকে কেউ নাই। ইউনূস সাহেব তো কিছু বলতেছে না, জুডিশিয়ারি একটা নির্দেশনা দিবে, মানুষ কোথায় যাবে? এখন যদি কালকে মঞ্জু সাহেবের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়, সে গেলে হিয়ারিং হবে না, 1 বছর ধরে বসে থাকতে হবে, আরো কয় বছর পরে বসে থাকতে হবে। কিন্তু 2 বছর পরে, 1 বছর পরে যদি সে যদি খালাস হয়, তাহলে এই 1 বছর যদি তার নষ্ট হলে এটা কার কাছে থেকে এটা জবাব দেবে কে? ধন্যবাদ।